ভাই না, ওরা ছিল শত্রুপক্ষ। সম্পর্কে ভাই হলেও দুর্যোধন জানত যে পাণ্ডবরা ওদের পথের কাঁটা। পাণ্ডু রাজার জন্য ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হয়েও সিংহাসন পাননি। শুধু তাই নয়, যুধিষ্ঠির বয়সে বড় হওয়ায় পরবর্তী সিংহাসনও তার হাতেই যাবে। অতএব পথের কাঁটাদের উপড়ে ফেলতে না পারলে আর কোনোদিনই রাজ্য শাসন করতে পারবেন না, এটা বুঝতে পেরেছিল দুর্যোধন। আর এই কারণেই পথের কাঁটা সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে ওরা। মানে কি করলো ওরা তখন? আসলে দুর্যোধনের খুব ছোটবেলা থেকেই মাথায় কূটবুদ্ধি গিজগিজ করত, আর তাতে মদত দিতেন তার মামা শকুনি। ভীম ফিরে আসার পর দুর্যোধন দেখল ওকে তো আর এমনি এমনি মেরে ফেলা যাবে না। অতএব এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে সকলে ভাবে এটা নিছক দুর্ঘটনা। গঙ্গার ধারে প্রমাণকটি বলে একটা বাড়ি ছিল, যেটা ছিল দুর্যোধনের খেলার জায়গা। দুর্যোধন একদিন পাণ্ডব ভাইদের প্রমাণকটিতে নিমন্ত্রণ করল। একসঙ্গে খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, এমনটাই বলেছিল সে। আর খাওয়া দাওয়ার কথা শুনে ভীম তো মহানন্দে রাজি। এখানেই চালাকিটা করল দুর্যোধন। ভীমের জন্য সযত্নে বিশেষ খাবারের বন্দোবস্ত করল সে। সবাইকে দেখালো যে ভাইকে কত ভালোবাসে। আর অলক্ষ্যে সেই খাবারে মিশিয়ে দিল কালকূট সাপের বিষ। সে বিষ এমনই যে একবার তার শরীরে প্রবেশ করলে আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই। ভীম নেহাত প্রবল বলশালী ছিল বলে বেশ কিছুক্ষণ লড়াই করতে পেরেছিল ওই বিষের সঙ্গে। ওই বিষ শরীরে নিয়েও ভাইদের সঙ্গে গঙ্গায় নেমে খেলা করেছে, স্নান করেছে, কিন্তু উঠতে আর পারল না। শরীরে অসম্ভব জ্বালা করছিল। গঙ্গার ঠান্ডা হাওয়ায় একটু শরীরটা ঠিক হবে ভেবে শুয়ে পড়ল গঙ্গা তীরেই। আর ওর দু চোখে নেমে এলো কাল ঘুম। এদিকে আশ্চর্যের ব্যাপার কি জানো? ভীমকে এই অবস্থায় বাকি কেউই খেয়ালই করেনি। সবাই খেলাধুলা করে বাড়ি ফিরে গেছে। ভীমকে দলে দেখতে না পেয়ে সবাই ভেবেছে সে হয়তো আগেই চলে এসেছে। মানে ভীমের যে কোনো বিপদ হতে পারে সেটা কারো চিন্তাতেই আসেনি। কিন্তু বাড়ি ফিরেও যখন দেখা গেল ভীম আসেনি, তখন সবাই ভয় পেয়ে গেল। দুর্যোধন জানতো যে পাণ্ডব ভাইরা দ্বিতীয় পাণ্ডবকে খুঁজতে আসতে পারে গঙ্গা তীরে। তাই সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সবাই চলে যাওয়ার পরেই ভীমের বিশাল শরীরটা বিভিন্ন লতা পাতা দিয়ে বেঁধে গড়িয়ে ফেলে দিয়েছিল গঙ্গায়। পাণ্ডবরা যখন ভীমকে খুঁজতে এলো নদীর পাড়ে, সেখানেও দেখা মিলল না তাদের ভাইয়ের। এদিকে ভীম অচৈতন্য অবস্থায় জলের নিচে পড়ে পৌঁছে গেছিল একেবারে পাতালের নাগলোকে, যেখানে রয়েছে ভয়ঙ্কর সব সাপ। কি সাংঘাতিক! যতই শত্রু হোক, নিজের কাকার ছেলেকে কেউ এইভাবে মেরে ফেলার কথা ভাবতে পারে? তাও আবার ওই 15 বছর বয়সে। দুর্যোধন কিসে তৈরি? বড় বড় চোখ করে প্রশ্ন করে ভূপি। এই তো সবে শুরু। পাণ্ডব আর কৌরবদের শত্রুতা এমন জায়গায় পৌঁছেছিল যা পৃথিবীর ইতিহাসে নজির হয়ে আছে। ভাই ছিল ওরা নামই। তারপর কি হলো? ভীম কিভাবে ওই নাগেদের হাত থেকে বেঁচে ফিরল? আমার তো শুনেই কিরকম গায়ে কাটা দিচ্ছে। আসলে পাণ্ডব ভাইদের উপর ঈশ্বরের অসীম আশীর্বাদ ছিল। তাই তারা বিপদে হয়তো বহুবার পড়েছে, কিন্তু সেই বিপদ জয় করে বেরিয়েও এসেছে। এক্ষেত্রেও তাই হলো। ভীম নাগলোকে গিয়ে পৌঁছানোর পর সাপেরা তো মোটেই খুশি হয়নি। বারংবার দংশন করতে লাগলো তাকে। আর কথায় বলে না, বিষে বিষে বিষক্ষয়। এটা হলো ঠিক সেই ঘটনা। সাপের কাপড়ে নষ্ট হলো কালকূট বিষ,
আর চেতনা ফিরে এলো ভীমের। সে তো জেগে গিয়ে যেই দেখলো ওকে সাপেরা কামড়াতে আসছে, ও সাপেদের পরপর মেরে ফেলতে লাগলো। আগেই বলেছি ভীমের শরীরে দয়া মায়া বিশেষ ছিল না। ততক্ষণে খবর চলে গেছে নাগেদের রাজার কাছে। নাগেদের রাজা বাসুকীর প্রপৌত্রী ছিলেন কুন্তী। সেই কুন্তীর মেজ ছেলে হচ্ছেন ভীম, অর্থাৎ বাসুকীর নাতির নাতি। ফলে ভীমের পরিচয় জানার পর উৎসব শুরু হয়ে গেল নাগলোকে। পরম যত্নে ওকে আদর করে খাওয়ালেন বাসুকী। আর ভীমও এমন, অত যত্ন, খাবার এইসব দেখে মা ভাইদের কথা বেমালুম ভুলে গেল। ওর জন্য যে কেউ চিন্তা করতে পারে সেটা আর ওর মাথাতেই রইল না। এদিকে হস্তিনাপুরে তখন কান্না জুড়েছেন কুন্তী। তার ছেলে যে আর ইহলোকে নেই সে ব্যাপারে একরকম নিশ্চিত হয়েছিলেন তিনি। আর এসবের পিছনে যে দুর্যোধনের চক্রান্ত কাজ করেছে সেটা বুঝতেও তার সময় লাগেনি। শুধু ভীমকে কোথায় কিভাবে মেরে ফেলল সেটাই জানতে চেয়েছিলেন উনি, যাতে দুর্যোধনকে শাস্তি দেওয়া যায়। এইসব করতে করতেই বেশ কয়েকদিন কেটে গেল। আর তারপর একদিন হঠাৎ সবাই দেখল খুব সেজে গুজে প্রচুর উপহার নিয়ে বাড়ি ফিরে আসছে ভীম। তার শরীরে যত্নের ছাপ স্পষ্ট। দুর্যোধনের সমস্ত আশায় জল ঢেলে আরও শক্তিশালী হয়ে ফিরলেন ভীম। প্রচুর হাতির বল এলো তার শরীরে। শোনা যায় 1000 হাতির বল নাকি ভীমের শরীরে ছিল। কারণ বাসুকী বাহ্যিক উপহার ছাড়াও সবার অলক্ষ্যে তাকে এই বিশেষ উপহারটি দিয়েছিলেন। বাসুকীর কাছে 8টি কুণ্ডের রসায়ন পান করে অমানসিক শক্তির অধিকারী হয়েছিলেন ভীম। এমন হাতে নাতে ফল বোধহয় শুধু গল্পের পাতাতেই পাওয়া যায় দাদা। বাস্তবে তো রোজ প্রতিদিন এইরকম অন্যায় কত হয়। কত দুর্যোধন মারে ভীমকে, ভীম মরেও যায়, কোনো বাসুকী আসে না তাকে বাঁচানোর জন্য। একটু নিভে যাওয়া গলায় বললেন ভূপি, তুমি ভুল করছো ভূপি। আগে আমিও সেটাই ভেবেছিলাম। আবারও বলছি, মহাভারত কিন্তু কোনো গল্প কথা নয়। আজকের দিনে শুধু তার আঙ্গিক আলাদা। জলের নিচে নাগলোকে গিয়ে বিষ তুলে আনার ব্যাপারটা তোমার অস্বাভাবিক লাগছে শুনতে, কিন্তু এরকম তো আজ হতেই পারে যে সে হয়তো এমন একজন ডাক্তারের হাতে পড়ল যে তাকে সুস্থ করে তুলল। আর আত্মীয়তা বের হয়ে যাওয়ায় হাসপাতালে তাকে বেশ কিছুদিন যত্নে রেখে তারপর বাড়ি ফিরল। এমনটা তো হতেই পারে, তাই না ভূপি? যুগের সঙ্গে সঙ্গে ঘটনার আঙ্গিক, চরিত্রদের ব্যবহার, এই সমস্ত কিছু বদলে যায়, কিন্তু ঘটনার সার সত্যটা চিরকাল একই থাকে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। কিন্তু কমেন্ট বক্সে প্লিজ লিখো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো আজকের জন্য এইটুকুই। প্রণাম।